এরপর আসছি তড়িৎদ্বার বিভব ও তার উৎস, মানে ইলেকট্রোড পোটেনশিয়াল আর তার সোর্স, যে কিভাবে ইলেকট্রোড পোটেনশিয়াল তৈরি হচ্ছে, ইলেকট্রোড পোটেনশিয়ালটা কি সেইটা আমরা দেখব। তো যখন কোনো দ্রবণে কোনো দ্রবণে ধাতব আয়ন সমন্বিত কোনো দ্রবণে ধাতব দণ্ডকে নিমজ্জিত করা হয়, কোনো একটা ধাতব দণ্ডকে নিমজ্জিত করা হয়, যেমন এটা জিঙ্কের দণ্ড, ঠিক আছে, আর এই দ্রবণটা হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ। এই দণ্ডটা জিঙ্কের দণ্ড আর দ্রবণটা হলো জিঙ্ক সালফেটের দ্রবণ। তাহলে কোনো ধাতব আয়ন সমন্বিত কোনো একটা দ্রবণে যখন ওই ধাতব দণ্ডটাকে নিমজ্জিত করা হয় তখন দু রকমের চাপের সৃষ্টি হয়। একটা হচ্ছে দ্রবণ চাপ আর একটা হলো অভিসারক চাপ। দ্রবণ চাপটা কি? দ্রবণ চাপটা হলো এই ধাতব দণ্ডে যে ধাতব পরমাণুগুলো আছে ওই ধাতব পরমাণুগুলো দ্রবণে আসার চেষ্টা করে, ইলেকট্রন বর্জন করে আয়ন রূপে দ্রবণে আসার চেষ্টা করে। এই যে চাপের জন্য ধাতব দণ্ড থেকে ধাতব পরমাণুগুলি ইলেকট্রন বর্জন করে দ্রবণে আয়ন রূপে আসার চেষ্টা করছে তাকে বলা হয় কি চাপ? দ্রবণ চাপ। ঠিক আছে, তাহলে দ্রবণ চাপের জন্য ধাতব দণ্ড থেকে ধাতব পরমাণুগুলো ইলেকট্রন বর্জন করে আয়ন রূপে দ্রবণে আসার চেষ্টা করে। যেমন এখানে জিঙ্ক পরমাণুগুলো দুটো করে ইলেকট্রন বর্জন করে জিঙ্ক আয়ন রূপে দ্রবণে আসার কি করবে? চেষ্টা করবে। ইলেকট্রনগুলো দণ্ডে থেকে যাবে আর আয়ন রূপে দ্রবণে আসার চেষ্টা করবে। এই চাপটাকে বলা হয় দ্রবণ চাপ। কি চাপ বলা হয় এটাকে? এটাকে বলা হয় দ্রবণ চাপ, সলিউশন প্রেসার, দ্রবণ চাপ। আরেকটা চাপ আছে অভিসারক চাপ। কি চাপ আরেকটা? অভিসারক চাপ। ঠিক আছে, আমি আরেকটা ছবি আঁকছি এখানে। এখানে আমি কপার সালফেট দ্রবণ নিয়েছি, কপার সালফেট দ্রবণ, ঠিক আছে, আর এখানে কপার দণ্ড নিমজ্জিত করেছি, কপার সালফেট দ্রবণে কপার দণ্ড নিমজ্জিত করেছি। ঠিক আছে, এইখানে আবার কি হয়, অভিসারক চাপটা কি? দ্রবণ চাপ আছে আর একটা হচ্ছে অভিসারক চাপ। অভিসারক চাপের ফলে কি হয়, এই দ্রবণ থেকে আয়নগুলো দণ্ডে এসে ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত হওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এটা উল্টো আর কি, দ্রবণ চাপের ঠিক উল্টো হচ্ছে অভিসারক চাপ। যে চাপের জন্য দ্রবণ থেকে আয়নগুলো দণ্ডে এসে ইলেকট্রন গ্রহণ করে পরমাণু রূপে দণ্ডে জমা হয় সেটা হচ্ছে কি চাপ? অভিসারক চাপ, অসমোটিক প্রেসার। যেমন এখানে কি হয়, হ্যাঁ এখানে কি হয়, কপার 2+ দুটো ইলেকট্রন নিয়ে কপার পরমাণু রূপে দ্রবণে এই দণ্ডে জমা হবে। ঠিক আছে, দ্রবণ থেকে কপার আয়নগুলো কোথায় আসে? দণ্ডে আসে। ঠিক আছে, এটা হচ্ছে অভিসারক চাপ, এটা হচ্ছে দ্রবণ চাপ। দ্রবণ চাপের জন্য কি হচ্ছে তাহলে, দণ্ড থেকে পরমাণুগুলো আয়ন রূপে দ্রবণে আসছে, আর অভিসারক চাপের জন্য কি হচ্ছে, দ্রবণ থেকে আয়নগুলো দণ্ডে আসছে। ঠিক আছে, যে চাপটা বেশি হবে, যদি 1 নাম্বার কেস 1 ক্ষেত্র 1, এই সলিউশন প্রেসারটাকে বড় হাতের পি দিয়ে প্রকাশ করা হয়। বড় হাতের পি মানে হচ্ছে দ্রবণ চাপ, আর এই অভিসারক চাপটাকে, ঠিক আছে, এটা হচ্ছে অভিসারক চাপ, অভিসারক চাপের জন্য এটা হলো, অভিসারক চাপকে ছোট হাতের পি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন যদি ক্যাপিটাল পিটা এই স্মল পি এর থেকে বড় হয়, দ্রবণ চাপটা যদি অভিসারক চাপের থেকে বড় হয়, কোনটা বড়? দ্রবণ চাপটা বড় অভিসারক চাপের থেকে, তাহলে কি হবে, তাহলে দণ্ড থেকে পরমাণুগুলো দ্রবণে আসবে। দ্রবণ চাপটা যেহেতু বেশি, দণ্ড থেকে পরমাণুগুলো দ্রবণে আসবে। এখন দণ্ড থেকে পরমাণুগুলো ইলেকট্রন বর্জন করবে, বর্জন করে দ্রবণে আয়ন রূপে আসবে Zn2+। ফলে দণ্ডে কার আধিক্য বেড়ে যাবে? ইলেকট্রনের আধিক্যটা বেড়ে যাবে। তাহলে দণ্ডটা নেগেটিভ চার্জ হয়ে যাবে, ঋণাত্মক দণ্ড হয়ে যাবে। কি দণ্ড হয়ে যাবে? ঋণাত্মক দণ্ড। ঠিক আছে, এই দণ্ডটা হচ্ছে কি দণ্ড? ঋণাত্মক দণ্ড। লিখে দিচ্ছি আমি, নেগেটিভ দণ্ড, ঋণাত্মক দণ্ড। আর এই ঋণাত্মক দণ্ড তখন কি করবে, এই দ্রবণে যে জিঙ্ক আয়নগুলো আছে, জিঙ্ক আয়নগুলো ওরা কি করবে, একটা আকর্ষণ করবে, যেহেতু নিজেতে নেগেটিভ আর জিঙ্ক আয়নগুলো কি পজিটিভ, এই পজিটিভ আয়নগুলোকে আকর্ষণ করবে দিয়ে এর চারপাশে জিঙ্ক আয়নের একটা কি তৈরি হবে, একটা আস্তরণ তৈরি হবে, একটা স্তর তৈরি হবে, জিঙ্ক আয়নের একটা স্তর তৈরি হবে, জিঙ্ক আয়নের একটা স্তর তৈরি হয়ে গেল।
তাহলে এটা নেগেটিভ স্তর, তার বাইরে একটা ধনাত্মক স্তর, তাই তো, ঋণাত্মক স্তর, তার বাইরে ধনাত্মক স্তর। তাহলে এই যে দুই রকম বিপরীত আধানজনিত একটা দ্বিস্তর গঠিত হয়েছে, এটাকে ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে মনে রাখতে হবে, বিপরীত আধানজনিত একটা দ্বিস্তর। এই বিপরীত আধানজনিত দ্বিস্তর গঠনের ফলে যে বিভবের সৃষ্টি হয় তাকেই বলা হয় তড়িৎ বিভব। ঠিক আছে, এই দ্বিস্তর, আবার বলছি, এই বিপরীত আধানজনিত দ্বিস্তর কোনো ধাতব দণ্ডকে ওর ধাতব আয়ন সমন্বিত কোনো দ্রবণে নিমজ্জিত করলে, ঠিক আছে, বিপরীত আধানজনিত যে দ্বিস্তর গঠিত হয়, ওই বিপরীত আধানজনিত দ্বিস্তরের ফলে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয়, যে বিভবের সৃষ্টি হয় তাকেই বলা হয় কি বিভব? তড়িৎ বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে কেস 1 আমরা কি দেখলাম? যদি দ্রবণ চাপটা অভিসারক চাপের থেকে বেশি হয় তাহলে এটা আস্তরণ তৈরি হবে, ফলে দুটো বিপরীত আধানজনিত একটা দ্বিস্তর তৈরি হচ্ছে, তার ফলে বিভব সৃষ্টি হবে, ওটাকে বলা হচ্ছে কি বিভব? ওটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। এবার এই তড়িৎ বিভবটা আবার দু রকমের হয়, জারণ বিভব হতে পারে, বিজারণ বিভব হতে পারে। তাহলে এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? এখানে জিঙ্ক ইলেকট্রন বর্জন করে জিঙ্ক আয়ন রূপে দ্রবণে আসছে। তাহলে এটা কি প্রক্রিয়া? এটা কি প্রক্রিয়া? জারণ প্রক্রিয়া, তাই তো? এটা হলো একটা জারণ প্রক্রিয়া। তাহলে এখানে যেটা পাবো সেটা কি? জারণ বিভব। কি পাবো এটা? এটা হচ্ছে জারণ বিভব। ই লিখে সাফিক্সে হচ্ছে অক্স। অক্স মানে কি? অক্সিডেশন। অক্স মানে হচ্ছে অক্সিডেশন, জারণ বিভব। ঠিক আছে, আর 2 নম্বর কেসটা কি? যদি স্মল পিটা ক্যাপিটাল পি এর থেকে বেশি হয় তখন কি হবে? স্মল পি ক্যাপিটাল পি এর থেকে বেশি মানে অভিসারক চাপটা বেশি। অভিসারক চাপ যদি বেশি হয় তখন কি হবে? তখন দ্রবণ থেকে কপার আয়নগুলো তখন কোথায় আসবে? দণ্ডে আসবে। দ্রবণ থেকে কপার আয়নগুলো তখন দণ্ডে আসতে শুরু করবে। ঠিক আছে, আর দণ্ডে আসতে শুরু করলে কি হবে? ইলেকট্রনের ঘাটতি হবে। তখন এখানে একটা পজিটিভ আস্তরণ, মানে পজিটিভ দণ্ড হয়ে যাবে। কি দণ্ড হয়ে যাবে এটা? এটা হয়ে গেল পজিটিভ দণ্ড। ঠিক আছে, আর কপার আয়নগুলো যদি দ্রবণ থেকে এখানে চলে আসে তাহলে নেগেটিভ আয়নগুলো পড়ে থাকবে, সালফেটটা পড়ে থাকবে। তাহলে বাইরে একটা SO4 2- এর একটা আস্তরণ তৈরি হবে। কোন আয়নের আস্তরণ তৈরি হবে? SO4 2- এর একটা আস্তরণ তৈরি হবে, নেগেটিভ আস্তরণ তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানেও নেগেটিভ আস্তরণ তৈরি হয়েছে। তাহলে এখানেও কি? বিপরীত আধানজনিত একটা দ্বিস্তর তৈরি হয়েছে। আর এই বিপরীত আধানজনিত দ্বিস্তর তৈরির ফলে যে বিভবের সৃষ্টি হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। আর এখানে কি ঘটছে? এখানে কপার 2 প্লাস 2 কপার 2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হচ্ছে। এটা কি প্রক্রিয়া? এটা বিজারণ প্রক্রিয়া, তাই তো? এটা হলো বিজারণ প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে কি বিভব পাবো? এটা পাবো কি? বিজারণ বিভব। ই রেড, ই লিখে সাফিক্সে রেড। এটা হচ্ছে বিজারণ বিভব। এই হচ্ছে জারণ বিভব, বিজারণ বিভব। আর যদি 3 নাম্বার কেস কি? যদি দুটোই যদি একই হয়ে যায়, p ইকুয়াল টু স্মল p হয়ে যায়। ঠিক আছে, যদি ক্যাপিটাল P আর স্মল p সমান হয়ে যায় তখন কিন্তু কোনো বিভবের সৃষ্টি হবে না। ঠিক আছে, কারণ দুটো ইকুয়াল হয়ে গেলে কি হবে? না দণ্ড থেকে পরমাণু দ্রবণে আসবে, না দ্রবণ থেকে আয়নগুলো দণ্ডে যাবে। তাহলে কোনো বিপরীত আধানজনিত কোনো দ্বিস্তর তৈরি হবে? কোনো বিপরীত আধানজনিত কোনো দ্বিস্তর তৈরি হবে না 3 নাম্বার ক্ষেত্রে। যেহেতু এই বিপরীত আধানজনিত কোনো দ্বিস্তর তৈরি হবে না, সেই জন্য কিন্তু কোনো বিভবেরও সৃষ্টি হবে না। এক্ষেত্রে কোনো বিভবের সৃষ্টি হবে না 3 নাম্বার কেসটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি দেখছি? তড়িৎ বিভব কি করে সৃষ্টি হচ্ছে সেটা বুঝতে পারছি। তড়িৎ বিভব সৃষ্টি কেন হচ্ছে? যখনই কোনো ধাতব দণ্ডকে ওই ধাতব আয়ন সমন্বিত কোনো দ্রবণে নিমজ্জিত করা হয় তখন একটা দ্বিস্তর, মানে বিপরীত আধানজনিত দ্বিস্তর সৃষ্টির মাধ্যমে যে বিভবের সৃষ্টি হয় তাকে বলা হয় কি? তড়িৎ বিভব। যদি জারণ প্রক্রিয়া হয় তাহলে জারণ বিভব, যদি বিজারণ ঘটে তাহলে কি বলবো? বিজারণ বিভব। ঠিক আছে, এইবারে আমাদের যেটা করতে হবে, এই যে তড়িৎ বিভব, এই তড়িৎ বিভবের মান কিসের উপর নির্ভর করছে? তাহলে আমরা দেখলাম যে যখনই কোনো ধাতব দণ্ডকে ওর ধাতব আয়ন সমন্বিত দ্রবণে নিমজ্জিত করছি তখনই তো তড়িৎ বিভবের সৃষ্টি হচ্ছে, তখনই ইলেকট্রোড পোটেনশিয়ালের সৃষ্টি হচ্ছে। তাহলে দণ্ডের প্রকৃতির উপর নির্ভর করবে, দণ্ডটার প্রকৃতি কি রকম তার উপর নির্ভর করবে। ঠিক আছে, আর কি তার উপর নির্ভর করবে? দ্রবণের গাঢ়ত্বের উপর নির্ভর করবে, দ্রবণের প্রকৃতির উপর নির্ভর করবে, যে দ্রবণ আমি নিমজ্জিত করছি, আর এটা হচ্ছে উষ্ণতা। এই 3টে বিষয়ের উপর নির্ভর করে।
ঠিক আছে, ধাতব দণ্ডের প্রকৃতির ওপর ধাতব দণ্ডকে যে আয়ন দ্রবণ সমন্বিত যে দ্রবণে নিমজ্জিত করা হচ্ছে, ধাতব আয়ন সমন্বিত যে দ্রবণে নিমজ্জিত করা হচ্ছে তার প্রকৃতির উপর নির্ভর করবে, তার গাঢ়তার উপর নির্ভর করবে, আর উষ্ণতার উপর নির্ভর করবে এই তড়িৎ বিভবের মান। নেক্সট আমরা চলে যাচ্ছি এরপর তড়িৎ বিভবের উৎসের পর এই নানস্টের সমীকরণ। কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষে, হ্যাঁ, এই যে গ্যালভেনীয় কোষ, এই গ্যালভেনীয় কোষে যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো সংঘটিত হয় তার ফলে যে বিভব সৃষ্টি হয় সেই বিভবের মান আমরা পরিমাপ করব। কিভাবে এই বিভবের মানটা আমরা পরিমাপ করব সেটা দেখব, ঠিক আছে। তো বিজ্ঞানী নানস্ট, হ্যাঁ, বিজ্ঞানী নানস্ট ইকুয়েশন সমীকরণের মাধ্যমে এই তড়িৎ বিভব পরিমাপ করার খুব সহজ পদ্ধতি আমাদেরকে বলেছেন, যেটা নানস্ট ইকুয়েশন নামে পরিচিত, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা লিখছি, রাসায়নিক সমীকরণ লিখছি। এ মোল এ বি মোল বি এর সঙ্গে রিঅ্যাকশন করেছে, ঠিক আছে। এন নাম্বার অফ ইলেকট্রন এখানে আদান প্রদান হয়েছে, এন নাম্বার অফ ইলেকট্রন। সি মোল সি তৈরি হয়েছে আর ডি মোল ডি তৈরি হয়েছে। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা, ঠিক আছে। আমরা একটু আগেই বললাম যে তড়িৎদ্বার বিভবের মান কিসের উপর নির্ভর করে, ধাতব দণ্ডের উপর নির্ভর করে, প্রকৃতির উপর, আর যে ধাতব দণ্ডটাকে যে দ্রবণ নিমজ্জিত করেছি সেই দ্রবণের গাঢ়তার উপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে এখানেও কিন্তু আমরা যে রাসায়নিক বিক্রিয়াগুলো নির্ভর করেছি, এই যে বিক্রিয়ক বিক্রিয়ার পদার্থ, এদের গাঢ়তার উপর কিন্তু এই তড়িৎদ্বার বিভবের মানটা নির্ভর করবে, ঠিক আছে। তাহলে এ মোল এ বি মোল বি এর সঙ্গে বিক্রিয়া করেছে, এন মোল এর নাম্বার অফ ইলেকট্রন আদান প্রদান হয়েছে রাসায়নিক বিক্রিয়াতে, সি মোল সি আর ডি মোল ডি তৈরি হয়েছে। তাহলে এখানে নানস্ট ইকুয়েশন যদি আমরা লিখি, ই সেল সমান, ই সেল মানে হচ্ছে কোষের তড়িৎ বিভব, ঠিক আছে। ই সেল মানে কি, কোষের তড়িৎ বিভব। এটা আমি লিখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে কোষের তড়িৎ বিভব। ই সেল সমান ই জিরো সেল কোষের প্রমাণ তড়িৎ বিভব মাইনাস RT বাই NF ln বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব। যদি বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব C এর গাঢ়ত্ব C হয়, C টু দি পাওয়ার C D টু দি পাওয়ার D বাই বিক্রিয়কের গাঢ়ত্ব A টু দি পাওয়ার A B টু দি পাওয়ার B। এটা ক্লাস 11 পড়ে এসেছি, ঠিক আছে। গাঢ়ত্ব ওই মলগুলোকে ও খাতে লিখতে হয়। এইটা হয়ে গেল আমাদের নানস্ট ইকুয়েশন, ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস RT বাই NF ln এটা। এটাকে আরো সিম্পল ফর্ম আছে, ই জিরো সেল মাইনাস যদি টেম্পারেচারটা 25 ডিগ্রি সেলসিয়াস নেওয়া হয় মানে 298 কেলভিন, ঠিক আছে। আর আর এর মানটা কত, 8.314 জুল পার মোল পার কেলভিন যদি নেওয়া হয় আর এর মান, ঠিক আছে। আর এফটা কত, 96,500 কুলাম যদি নেওয়া হয়, তাহলে এই ভ্যালুগুলো পুট করলে আমার এখানে, আর এই এলএনটাকে লগ করে নেবো, এলএনকে লগ করে কি করতে হয়, 2.3033 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই ভ্যালুগুলোকে যদি পুট করা হয়, 8.314 ইন্টু 298 ইন্টু 2.303 বাই n ইন্টু 96,500, এলএনটা লগ হয়ে গেল, ঠিক আছে। দিয়ে c টু দি পাওয়ার c d টু দি পাওয়ার d বাই a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b। তাহলে এটা হয়ে গেল ই জিরো সেল মাইনাস 0. এটা ক্যালকুলেশন করে এই পার্টটার ক্যালকুলেশন করে বেরোবে 0.059। কত বেরোবে, 0.059। এটা কমন টার্ম, এটাকে আমরা মুখস্থ করে নেবো, 0.059 বাই n। এই nটা কিন্তু ভেরিয়েবল, ওটা কিন্তু বিক্রিয়ার উপর ডিপেন্ড করবে। nটা 2 হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে। যতগুলো ইলেকট্রন জারণ বিজারণ বিক্রিয়াতে কি হবে, আদান প্রদান হবে, ঠিক আছে। 0.059 n log c টু দি পাওয়ার c d টু দি পাওয়ার d a টু দি পাওয়ার a ইনটু b টু দি পাওয়ার b। এটাই হচ্ছে ই সেল ইকুয়াল টু ই জিরো সেলের ফর্মুলা, ঠিক আছে। এটাই হচ্ছে নানস্ট ইকুয়েশন। বক্স করে দিচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্কের জন্য কাজে লাগবে।
আর এনটা কি, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন যেটা আদান প্রদান হচ্ছে রাসায়নিক বিক্রিয়াতে। কারণ তড়িৎ রাসায়নিক কোষে আমরা কি দেখলাম, যে তড়িৎ রাসায়নিক কোষের বিক্রিয়া মানেই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটবেই। যখনই একটা ধাতব দণ্ডকে কোনো ধাতব আয়ন সমন্বিত দ্রবণে প্রবেশ করাবো, তখনই কি হবে, জারণ হতে পারে, আবার কি দেখলাম, বিজারণ হতে পারে, তাই না? দ্রবণ চাপ যদি বেশি হয় জারণ হবে, আর যদি অভিসারক চাপ বেশি হয় তাহলে বিজারণ হবে। তাহলে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া মানেই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? আর জারণ বিজারণ বিক্রিয়াতে কি হয়, ইলেকট্রন আদান প্রদান হবে, আর সেই এনটা হচ্ছে কি, নাম্বার অফ ইলেকট্রন যেগুলো ট্রান্সফার হচ্ছে এই বিক্রিয়াতে। তাহলে ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস 0.059 বাই এন লগ বিক্রিয়ার পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়কের গাঢ়ত্ব। এখন এটাই নান্স ইকুয়েশন। এখন আমরা এইখান থেকে প্রমাণ তড়িৎদ্বার বিভবটা এখান থেকে আমরা দেখব। প্রমাণ তড়িৎদ্বার বিভবটা কি, প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ তড়িৎদ্বার বিভব হচ্ছে, যদি যে দ্রবণগুলোতে আমি ধাতব দণ্ডকে নিমজ্জিত করছি সেই দ্রবণগুলোর যদি গাঢ়ত্ব একক হয়, ওদের যদি সক্রিয়তা কি হয়, একক হয়, ঠিক আছে? যেমন এখানে যে তড়িৎ রাসায়নিক বিক্রিয়াটা আমি ঘটিয়েছি, এই তড়িৎ রাসায়নিক বিক্রিয়াটা যেটা ঘটিয়েছি, এ মোল এ বি মোল বি এর সঙ্গে বিক্রিয়া করে সি মোল সি ডি মোল ডি তৈরি করেছে। এখন এই সমস্ত উপাদানগুলোর প্রত্যেকের গাঢ়ত্ব যদি এক হয়, প্রত্যেকটার গাঢ়ত্ব যদি কত হয়, এক, 1 হয়, ঠিক আছে? তাহলে কি হবে এই ইকুয়েশনটা, তাহলে কি দাঁড়াবে, এগুলো সব 1 হয়ে যাবে। কনসেন্ট্রেশন অফ C1 D1 সব 1, প্রত্যেকের কনসেন্ট্রেশন কত, যদি এক হয়, প্রত্যেকের যদি গাঢ়ত্ব এক হয়, তাহলে তখন কি হয়ে যাবে, ই সেল ইকুয়াল টু হয়ে যাবে অ্যাকর্ডিং টু নান্স ইকুয়েশন, ই সেল ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস 0.059 বাই n log 1 to the power c into 1 to the power d 1 to the power a 1 to the power 1 log 1 মানে কত, 0, মানে এই টার্মটা পুরোটাই কি হয়ে গেল, এই টার্মটা পুরোটাই 0 হয়ে গেল। তার মানে ই সেল ইকুয়াল টু কি হয়ে গেল, ই জিরো সেল, ঠিক আছে? তার মানে কি, তার মানে হচ্ছে যে তড়িৎ রাসায়নিক কোষে যদি প্রত্যেকটা উপাদানের সক্রিয় ভর বা প্রত্যেকটা উপাদানের গাঢ়ত্ব যদি একক হয়, সেক্ষেত্রে যে তড়িৎ বিভব পাওয়া যায় সেটাই হচ্ছে কি, প্রমাণ তড়িৎদ্বার বিভব, ঠিক আছে? সক্রিয় ভরটা কি হতে হবে, এক হতে হবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কত হতে হবে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রত্যেকটা উপাদানের যদি সক্রিয় ভর এক হয়, তাহলে যে তড়িৎ বিভব পাবো আমরা কোষের, সেটাই হচ্ছে কি, প্রমাণ তড়িৎদ্বার বিভব। এটা নান্স ইকুয়েশন থেকে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। এইবারে বিজারণ বিভব আর জারণ বিভব তো আমরা একটু আগেই শিখেছি। বিজারণ বিভব আর জারণ বিভব কি, হ্যাঁ, বিজারণ বিক্রিয়া যদি সংঘটিত হয় তাহলে যে বিভবটা হয় সেটা বিজারণ বিভব, আর জারণ বিক্রিয়া সংঘটিত হলে যে বিভবটা হয় সেটা হচ্ছে কি বিভব, জারণ বিভব। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমি, হ্যাঁ, এই Zn মাইনাস 2e দিয়ে Zn 2 প্লাস, ঠিক আছে? এটা কি, এটা এটা কি বিক্রিয়া, এটা জারণ বিক্রিয়া। তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি বিভব, জারণ বিভব, তাই তো? এটা হলো জারণ বিক্রিয়া, তাহলে এখানে যেটা পাবো সেটা জারণ বিভব। তাহলে এটা যদি লেখা হয় ই Zn, এখানে কি হচ্ছে, Zn থেকে Zn 2 প্লাস, ই Zn থেকে Zn 2 প্লাস সমান, অ্যাকর্ডিং টু নান্স ইকুয়েশন বলছি আমি, ই Zn থেকে Zn 2 প্লাস সমান কি লিখবো, ই জিরো Zn থেকে Zn 2 প্লাস মাইনাস 0.059, এনটা কত, নাম্বার অফ ইলেকট্রন কটা, 2, লগ Zn 2 প্লাস এর কনসেন্ট্রেশন বাই Zn এর কনসেন্ট্রেশন। এটা হয়ে গেল জারণ বিভবের ক্ষেত্রে নান্স ইকুয়েশন, ঠিক আছে? একটা কথা আমাকে খেয়াল রাখতে হবে, যে কঠিন পদার্থ যেগুলো, ঠিক আছে, বিশুদ্ধ কঠিন পদার্থ, বিশুদ্ধ তরল পদার্থের সক্রিয় ভর কিন্তু সবসময় কত হয়, এক হয়, ঠিক আছে? তাহলে এখানে জিঙ্কের সক্রিয় ভর কত হবে, এক, কারণ এখানে জিঙ্ক কি অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে রাখতে হবে, যে কঠিন অবস্থায় যে কোনো পদার্থের সক্রিয় ভর সবসময় কত হয়, এক হয়। তাহলে এখানে এই জিঙ্কের সক্রিয় ভরটা হচ্ছে কত, এক, ঠিক আছে? এটাই হবে তাহলে জারণ জারণ বিভব।
ঠিক একইভাবে যদি আমরা কপারটা দেখি, কপার 2 প্লাস প্লাস 2e, হ্যাঁ অ্যারো দিয়ে হচ্ছে কপার, তাহলে এখান থেকে আমরা কি পাবো, বিজারণ বিভবটা পেয়ে যাবো ই, এটা কপার 2 প্লাস থেকে কপার হয়েছে, তাহলে কপার 2 প্লাস অবলিক দিয়ে কপার সমান হচ্ছে E0 কপার 2 প্লাস অবলিক দিয়ে কপার মাইনাস 0.059 এন্ড নাম্বার অফ ইলেকট্রন কত 2 দিয়ে লগ কনসেন্ট্রেশন অফ কপার বাই কনসেন্ট্রেশন অফ কপার 2 প্লাস। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারবো। এখানেও কপারের কনসেন্ট্রেশনটা কত, এখানেও কপারের কনসেন্ট্রেশনটা হচ্ছে 1, যেহেতু কপার কঠিন, কঠিন অবস্থায় যে কোনো পদার্থের কনসেন্ট্রেশন কত হয়, 1 হয়। ঠিক আছে, এইবার এই জারণ আর বিজারণ বিভবের মান নিয়ে পড়বো। ঠিক আছে, আমরা দেখলাম যে জারণ আর বিজারণ বিভবটা হচ্ছে সম্পূর্ণ একে অপরের কি প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া। জারণ মানে হচ্ছে ইলেকট্রন বর্জন আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, তাহলে এটা একটা অপরের কি প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া। সেই জন্য জারণ বিভব আর বিজারণ বিভবের মানটা কি সবসময় কি সমান, কিন্তু যেহেতু বিপরীত প্রক্রিয়া সেই জন্য বিপরীত চিহ্ন যুক্ত হয়। ঠিক আছে, বিপরীত চিহ্ন যুক্ত হয়, মানে ই অক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ই রেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, খুবই ইম্পর্টেন্ট রিলেশন এটা অঙ্কের জন্য। ই অক্স ইকুয়াল টু কি, মাইনাস ই রেড। ঠিক আছে, মানে জারণ বিভব সমান হচ্ছে মাইনাস কি বলবো, বিজারণ বিভব। এটা কিন্তু পরীক্ষার জন্য কাজে লাগবে। জারণ বিভব সমান হচ্ছে মাইনাস বিজারণ বিভব। ঠিক আছে, একটা एग्जांपल দিই, জিঙ্ক, জিঙ্কের Zn থেকে Zn2 প্লাস, এটা Zn থেকে Zn2 প্লাস জারণ না বিজারণ, জারণ। তাহলে জারণ বিভবের মান যদি প্লাস 0.76 ভোল্ট হয়, এটা হচ্ছে জিঙ্কের কিসের মান, এটা জারণ বিভবের মান। কেন জারণ বিভব, Zn থেকে Zn2 প্লাস হয়েছে, 0 থেকে প্লাস 2 ইলেকট্রন বর্জন করেছে, এটা যদি প্লাস 0.76 ভোল্ট হয়, তাহলে E0 Zn2 প্লাস থেকে Zn, এটা হচ্ছে বিজারণ, উল্টোটা Zn2 প্লাস থেকে Zn মানে কি বিজারণ হয়েছে, Zn2 প্লাস দুটো ইলেকট্রন নিয়ে কি হয়েছে, Zn হয়েছে, এটা কত মাইনাস 0.76 ভোল্ট, সামনে একটা মাইনাস হয়ে গেল, ভ্যালুটা কিন্তু একই থাকলো, সেম ভ্যালু, খালি প্লাসটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এইটা হচ্ছে, এটা হচ্ছে বিজারণ বিভব, এটা হলো জারণ বিভব। তাহলে জারণ বিভব আর বিজারণ বিভবের মান কি হয়, সবসময় সমান হয়, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হয়। এবার এই চিহ্নের তাৎপর্যটা কি, চিহ্নের তাৎপর্য ভালো করে বুঝতে হবে। এই মাইনাস চিহ্নটা বলতে কি বুঝি, ঠিক আছে, কোন মৌলের বিজারণ বিভবের মান যত কম হবে রিডাকশন পোটেনশিয়াল, ঠিক আছে, রিডাকশন পোটেনশিয়ালের মান যত কম হবে সেই ধাতুটা তত বেশি কি সক্রিয়, সেই ধাতুটা তত ভালো ইলেকট্রন কি করতে পারবে, বর্জন করতে পারবে, তত ভালো কি বিজারক। নিজে ইলেকট্রন বর্জন করে নিজে কি হবে, জারিত হবে, কিন্তু অপরকে বিজারিত করবে, মানে খুব ভালো বিজারক। যার এই বিজারণ বিভবের মান যত বেশি ঋণাত্মক সেই ধাতুটি তত ভালো কি বিজারক, অর্থাৎ নিজে কি হয়, জারিত হয়, সক্রিয় তত বেশি। আমি এখানে লিখে দিচ্ছি পয়েন্ট দিয়ে, খুব ভেরি ইম্পর্টেন্ট এটা, যে যে মৌলের বিজারণ বিভবের মান যত কম তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তত বেশি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, এই মান দেখি আমরা বলে দিতে পারবো যে কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে, ঠিক আছে, কে কত সক্রিয় বেশি, তত বেশি, অর্থাৎ অর্থাৎ বেশি সক্রিয়, ঠিক আছে। আর যত বেশি হবে তত উল্টোটা হবে, হ্যাঁ, যে মৌলের বিজারণ বিভবের মান যত বেশি তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তত কম, ও কি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বেশি, ওটাও লিখে দিচ্ছি। যে মৌলের বিজারণ বিভবের মান যত বেশি তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বেশি, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমি একটা দুটো एग्जांपल দেখি, তাহলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দুটো एग्जांपल দেখিয়ে দিই। একটা যেমন एग्जांपल দেখাচ্ছি আমি, কপার
কপার হচ্ছে প্লাস 0.34 ভোল্ট, ঠিক আছে। আর গোল্ডের হচ্ছে এটা এরকম করে দেখালে ভুল হবে, এগুলো বিজারণ বিভব। তাহলে কপার 2+ থেকে কপার, হ্যাঁ E0 কপার 2+ থেকে কপার প্লাস 0.34 ভোল্ট, এরকম করে লিখতে হবে সবসময়। এটা বিজারণ বিভব না, সেরকম করে লিখতে হবে। আর E0 AU 3+ থেকে AU গোল্ডের প্লাস 1.41 ভোল্ট। তাহলে কার মান বেশি? কপারের মান বেশি বিজারণ বিভব না গোল্ডের বিজারণ বেশি? গোল্ডের বিজারণ বিভব মানটা বেশি, তাহলে ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি কার বেশি? গোল্ডের ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি। তাহলে এখানে লিখতে হবে যে অরিয়াম 3+ AU 3+ প্লাস 3E দিয়ে অরিয়াম, এটা বেশি প্রবণতা বেশি, মানে সোনার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কপারের থেকে কি বেশি, ঠিক আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার ঠিক একই হবে জিঙ্ক E0 Zn 2+ থেকে Zn হচ্ছে -0.76 ভোল্ট, আর E0 Fe 3+ থেকে Fe 2+ হচ্ছে -0.44 ভোল্ট। এই দুটো E0 Zn 2+ থেকে Zn -0.76 ভোল্ট, আর E0 Fe 3+ থেকে Fe 2+ -0.44 ভোল্ট। তাহলে কার মানটা বেশি কম? জিঙ্কের মানটা বেশি কম, -0.76 ভোল্ট। যার মান যত বেশি কম ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। তাহলে এই দুটোর মধ্যে কার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি? জিঙ্কের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, মানে জিঙ্ক বেশি অ্যাক্টিভ, মানে Zn2 2E Zn2+। তাহলে জিঙ্কের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কি বেশি। তাহলে যার মান যত কম হবে তার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কি তত বেশি হবে, ঠিক আছে। এটা ক্লিয়ার তো? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে এটা, যে জারণ বিভব আর বিজারণ বিভবের মানে তাৎপর্য কি, এটাই হচ্ছে তার মানের তাৎপর্য। আর এইখানে আরেকটা টপিক আছে, এটা একটু বলে দিই সংক্ষেপে, সেটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড SHE। এটা কি? এখানে কি করা হয়, আসলে হাইড্রোজেন তো গ্যাস, তাহলে এর তড়িৎদ্বার করবো কেমন করে? তড়িৎদ্বার তো সবসময় কঠিন হয়, কঠিন দণ্ড হয়। তাহলে এক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে প্লাটিনামের পৃষ্ঠতলে কালো আস্তরণ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ব্ল্যাক প্লাটিনামের পৃষ্ঠতলে কালো আস্তরণ দিয়ে দেওয়া হয়, দিয়ে ওর ওপর দিয়ে H2 গ্যাসকে চালনা করা হয়। ফলে কি হয়, পৃষ্ঠতলে H2 গ্যাস কি হয়, অধিশোষিত অবস্থায় থাকে। কি অবস্থা থাকে? কারণ প্লাটিনাম H2 গ্যাস কি করতে পারে, অধিশোষণ করতে পারে। ফলে প্লাটিনামের চারপাশে আস্তরণ সারফেসের চারপাশে কে থাকছে, H2 গ্যাস থাকছে। তাহলে ওই প্লাটিনাম দণ্ডকে যখন আমরা কোনো H2SO4 দ্রবণে বা কোনো অ্যাসিড দ্রবণে যখন নিমজ্জিত করব, অ্যাসিডের জলীয় দ্রবণে, তখন অ্যাসিডের জলীয় দ্রবণে কি থাকবে, H+ আয়ন থাকবে। তাহলে H+ আয়নগুলো কার সংস্পর্শে আসবে, এই H2 সংস্পর্শে আসবে, যেহেতু H2টা প্লাটিনামের সারফেসে আছে, ঠিক আছে। এটাকে যদি আমরা একটা ডায়াগ্রামে দেখাই, তাহলে এইটা যদি হয়, এইটা ধরলাম অ্যাসিড দ্রবণ, কোন একটা অ্যাসিড দ্রবণ, ঠিক আছে। এটা একটা অ্যাসিডের, কোনো লঘু অ্যাসিডের জলীয় দ্রবণ, তাতে আমরা একটা প্লাটিনামের আস্তরণ করেছি, যে প্লাটিনামের আস্তরণ দিয়ে ওর ওপর দিয়ে H2 গ্যাসকে পাঠিয়েছি। তাহলে H2 অ্যাটমগুলো, হাইড্রোজেন অ্যাটমগুলো তো প্লাটিনামের গায়ে আটকে আছে, ঠিক আছে। যখন এই দণ্ডকে আমি এই H+ আয়ন সমন্বিত দ্রবণে যখন প্রবেশ করাচ্ছি, এই দ্রবণটাতে কোন আয়ন, কি আয়ন রয়েছে, H+ আয়ন আছে, লঘু অ্যাসিড দ্রবণ। এটা হচ্ছে একটা কি দ্রবণ, লঘু অ্যাসিড দ্রবণ। আর এটা হচ্ছে প্লাটিনাম দণ্ড, ঠিক আছে। H2 অধিশোষিত অবস্থায় আছে, ঠিক আছে। অধিশোষণ মানেই হচ্ছে কি, যে পৃষ্ঠতলে আটকে থাকে। যখনই এই দণ্ডটাকে আমি এখানে নিমজ্জিত করব, তখন H2 অ্যাটমগুলো এই দ্রবণের কি হবে, সংস্পর্শে আসবে। তাহলে H+ এর সংস্পর্শে কে আসবে, H2টা আসবে, ঠিক আছে। তখন কি হবে, তাহলে H+টা এখানে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে H পরমাণুতে পরিণত হতে পারে, আবার H2টাও কি হতে পারে, ইলেকট্রন বর্জন করে দ্রবণে আসতে পারে, দুটোই হতে পারে। যদি হাইড্রোজেন দ্রবণে আসে তাহলে জারণ হবে, আর H+ যদি যায় তাহলে কি হবে, বিজারণ হবে, ঠিক আছে।
এটা যেটা হয় এটা এইভাবে লিখতে হয়, প্লাটিনাম, ঠিক আছে, H2 1 atm 1 atm চাপে এই অধিশোষণটাকে ঘটানো হয়। কত চাপে? 1 atm চাপে। এই জন্য এটাকে বলা হয় কি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। চাপটা কত? 1 atm। আর টেম্পারেচারটা কত? 298 কেলভিন, 298 কেলভিন তাপমাত্রায় 1 atm চাপে কালো আস্তরণযুক্ত প্লাটিনাম দণ্ডের উপর দিয়ে H2 গ্যাস পাঠানো হয়। তার ফলে এই প্লাটিনাম চারপাশে পৃষ্ঠতলে H2 গ্যাস কি হয়? অধিশোষিত হয়, ঠিক আছে। আর ওই H2 অধিশোষিত প্লাটিনাম দণ্ডকে যখন আমরা কোনো লঘু অ্যাসিডের জলীয় দ্রবণ নিমজ্জিত করব, তাহলে যে তড়িৎদ্বারটা আমি পাচ্ছি সেটাই হচ্ছে কি তড়িৎদ্বার? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ঠিক আছে। H2 1 atm অবলিক দিয়ে H প্লাস, H প্লাসের কনসেন্ট্রেশনটা হচ্ছে 1, এখানে লিখে দিচ্ছি AH প্লাস ইকুয়াল টু 1। AH প্লাস মানে কি? এটার মানে হচ্ছে অ্যাক্টিভিটি অফ H প্লাস আয়ন। কি মানে এটা? অ্যাক্টিভিটি অফ H প্লাস আয়ন। AH প্লাস মানে এর গাঢ়ত্ব H প্লাস আয়নের 1। এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাংকেতিক প্রকাশ, ঠিক আছে। এটা আমরা পরের ক্লাসে আবার ডিটেইলসে শিখব যে কেমন করে একটা গ্যালভেনীয় কোষকে সাংকেতিকভাবে লেখা হয়, ঠিক আছে। তাহলে বলছি এটার মান হচ্ছে E0 এই H2 হাফ H2 থেকে H প্লাস এর মান হচ্ছে 0.00 ভোল্ট। কত মান এটা? এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ভ্যালু, হাইড্রোজেন তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান, ঠিক আছে। রিডাকশন পটেনশিয়ালের মান হচ্ছে এটা। আর হাফ H2 কেন লিখেছি বলো? হাফ H2 মানে হচ্ছে কি H প্লাস, একটা H প্লাস আছে না, সেজন্য হাফ H2। আর যদি শুধু H2 লিখতাম তাহলে এখানে কি লিখতো? 2H প্লাস লিখতে হতো। তাহলে হাফ H2 অবলিক দিয়ে H প্লাস দিয়ে এটা হচ্ছে 0.00 ভোল্ট। এটাই হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, ঠিক আছে। এখন এই যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এই হাইড্রোজেনকে বেস করে, এই হাইড্রোজেনকে ভিত্তি করে কিন্তু অন্যান্য মৌলগুলোর বিজারণ বিভবের মান কিন্তু বের করা হয়। হ্যাঁ, বিজারণ বিভবের মান কিন্তু বের করা হয় এই হাইড্রোজেনকে বেস করে, ঠিক আছে। যাদের বিজারণ বিভব হাইড্রোজেনের থেকে বেশি, ঠিক আছে, যাদের বিজারণ বিভব হাইড্রোজেনের থেকে বেশি মানে পজিটিভ আর কি, যাদের বিজারণ বিভব, তারা যদি হাইড্রোজেনের সঙ্গে যদি কোনো কোষ গঠন করে, তখন ওদেরকে কোথায় রাখতে হবে? ক্যাথোডে রাখতে হবে, কারণ ওদের মানটা যেহেতু বেশি। আর যে সমস্ত মৌলের বিজারণ বিভব মান হাইড্রোজেনের থেকে কম, ঠিক আছে, 0.00 থেকে কম, তাদেরকে ব্যবহার করে যদি আমি কোনো তড়িৎ কোষ তৈরি করি, গ্যালভেনীয় কোষ তৈরি করি, তখন কিন্তু সেক্ষেত্রে হাইড্রোজেনটা থাকবে কোথায়? ক্যাথোডে। আর ওই ধাতুগুলো থাকবে কোথায়? অ্যানোডে, যেহেতু ওদের মানটা কম, ঠিক আছে। হাইড্রোজেনের উপর বেস করেই কিন্তু সমস্ত মৌলগুলোর বিজারণ বিভবগুলোকে গণনা করা হয়েছে, মানটা ক্যালকুলেশন করা হয়েছে, ঠিক আছে। আর এই প্রমাণ বিজারণ বিভবের মান অনুযায়ী কিন্তু আমাদের এই তড়িৎ রাসায়নিক শ্রেণী তৈরি করা হয়েছে। একটা শ্রেণী তৈরি করা হয়েছে যেখানে সমস্ত মৌলগুলোকে রাখা হয়। এই কি বলা হয়? তড়িৎ রাসায়নিক শ্রেণী, ঠিক আছে। এটা কিন্তু তৈরি করা হয়েছে তড়িৎ রাসায়নিক শ্রেণীটা সম্পূর্ণ ওই প্রমাণ হাইড্রোজেন থেকে, তড়িৎদ্বার থেকে, ঠিক আছে। এখানে মৌলগুলো কিন্তু ওই বিজারণ বিভব অনুযায়ী কিন্তু পরপর লেখা হয়। যার বিজারণ বিভব যত কম তাকে টপে রাখা হয়েছে, তত উপরে রাখা হয়েছে। আর যাদের বিজারণ বিভব যত বেশি তাদেরকে নিচে রাখা হয়েছে। আর মাঝামাঝি জায়গাতে কি আছে? হাইড্রোজেন, এর 0.00 ভোল্ট, ঠিক আছে। কপার আছে নিচে, সিলভার আছে, গোল্ড আছে, এগুলো সব নিচে আছে। হ্যাঁ, কপারের যেমন প্লাস 0.34 ভোল্ট, আমি একটা দুটো এক্সাম্পল দেখাচ্ছি। সিলভার আরো কম এজি এদের। আবার এর উপরে জিঙ্ক আছে, ঠিক আছে, এফি আছে, হ্যাঁ, পটাশিয়াম সবার উপরে আছে, তারপরে সোডিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে। জিঙ্কের যেমন ভ্যালু হচ্ছে -0.76 ভোল্ট, হ্যাঁ, পটাশিয়ামের আরো কম, ঠিক আছে, -2.39 না কত রকম, হ্যাঁ, এফি -0.44 -0.44। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন মিড পয়েন্ট 0.00 ভোল্ট। হাইড্রোজেনের উপরে যারা আছে তারা হচ্ছে সক্রিয় ধাতু, আর হাইড্রোজেনের নিচে যারা আছে তারা হচ্ছে নিষ্ক্রিয় ধাতু, ঠিক আছে। যত বেশি পজিটিভ ভ্যালু তত বেশি নিষ্ক্রিয়, যত বেশি নেগেটিভ ভ্যালু তত বেশি সক্রিয়, কারণ এদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কি বেশি। এই সক্রিয়তা অনুসারে কিন্তু এই শ্রেণীটাকে তৈরি করা হয়েছে, বলা হয় তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই শ্রেণীটাকে কি বলা হয়? তড়িৎ রাসায়নিক শ্রেণী। বিজারণ বিভবের মান অনুসারে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে, পরপর রাখা হয়েছে মৌলগুলোকে, ঠিক আছে। এখন
এই বিজারণ বিভবের মান থেকেই আমরা কিছু কিছু কনক্লুশনে আসতে পারি। যেমন এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতেই বলে দিচ্ছি, ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে ধাতুগুলো ওপরে আছে, যে ধাতুগুলো ওপরের দিকে আছে, তারা নিচের ধাতুগুলোকে ওদের লবণ থেকে প্রতিস্থাপিত করতে পারবে, কিন্তু নিচের ধাতুগুলো কিন্তু ওপরের ধাতুগুলোকে ওদের লবণ থেকে প্রতিস্থাপিত করতে পারবে না। এবার একটা এক্সাম্পল দিচ্ছি, জেডেন আর কপারের একটা এক্সাম্পল দিচ্ছি। জেডেন প্লাস CuSO4 অ্যারো দিয়ে ZnSO4 প্লাস Cu। এখানে কি হলো, এখানে জিঙ্ক কপার সালফেট থেকে কপারকে কি করেছে, প্রতিস্থাপিত করেছে। ঠিক আছে, জিঙ্ক কি হয়েছে, জেডেন সালফেটে পরিণত হয়েছে। এখানে 0 জারণ সংখ্যা, এখানে জিঙ্কের জারণ সংখ্যা +2, তাহলে এখানে জিঙ্ক জারিত হয়েছে। আর কপারের জারণ সংখ্যা এখানে +2 ছিল, এখানে 0 হয়ে গেছে। তাহলে কপার এখানে কি হয়েছে, কপার এখানে বিজারিত হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক কিন্তু কপার সালফেট লবণ থেকে কপারকে প্রতিস্থাপিত করেছে। কি করে, কেন পারলো, যেহেতু জিঙ্ক তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কি আছে, উপরের দিকে আছে, আর কপার তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচের দিকে আছে। উপরের ধাতুগুলো নিচের ধাতুগুলোকে প্রতিস্থাপিত করতে পারবে, কিন্তু নিচের গুলো কিন্তু উপরের গুলোকে প্রতিস্থাপিত করতে পারবে না। সেটা আমরা বিজারণ বিভবের মান দিয়ে প্রমাণ করতে পারবো। এবার এখানে জিঙ্কের বিজারণ বিভবের মান হচ্ছে E0 Zn2 + 2 Zn -0.76 ভোল্ট, আর E0 কপার 2 প্লাস থেকে কপার +0.34 ভোল্ট। ঠিক আছে, তাহলে এখানে ভালো করে দেখ যে এর ভ্যালুটা কম, কম মানে এ কি হবে, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, আর এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। তাহলে এখানে কি হয়েছে, জিঙ্ক জিঙ্ক 2+ হয়েছে। তাহলে জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে কি হয়েছে, Zn2+ হয়েছে। তাহলে ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে E0 ভ্যালুটা কি করছে, সাপোর্ট করছে। অ্যাকর্ডিং টু E0 ভ্যালু, এর তো বেশি নেগেটিভ E0টা, এর E0 রেটটা কি বেশি নেগেটিভ, বিজারণ বিভবটা বেশি নেগেটিভ, তাহলে এর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি এর থেকে। তাহলে এখানে তাই হয়েছে, ইলেকট্রন কিন্তু ত্যাগ করেছে। আর কপার কি করেছে, কপার 2+ ছিল, 2+ দুটো ইলেকট্রন নিয়ে কি হয়েছে, কপার হয়েছে। তাহলে কপারের বিজারণ বিভব মান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর মানটা বেশি, তাহলে এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, ইলেকট্রন কিন্তু কি হয়েছে, গ্রহণ করেছে। তাহলে E0 ভ্যালুটা কি করছে, এই রিঅ্যাকশনটাকে সাপোর্ট করছে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা সম্ভব। তার জন্য বলছি যে উপরের ধাতুগুলো নিচের ধাতুগুলোকে প্রতিস্থাপিত করতে পারবে ওদের লবণ থেকে, কিন্তু নিচের গুলো কিন্তু কোনোদিনই উপরের গুলোকে করতে পারবে না। অ্যাজ ফর এক্সাম্পল আমি করছি কপার প্লাস যদি করি ZnSO4 দিয়ে কিন্তু CuSO4 প্লাস Zn, এই রিঅ্যাকশনটা কিন্তু হবে না। কেন হবে না, কারণ এখানে কপার 0 আছে, এখানে +2, কপার 0 থেকে +2 মানে কি ইলেকট্রন বর্জন করেছে, 0 থেকে +2 মানে ইলেকট্রন বর্জন করেছে, কিন্তু কপারের E0 ভ্যালু হচ্ছে +0.34 আর জিঙ্কের -0.76। তাহলে জিঙ্কের ভ্যালুটা কি কম, কপারেরটা বেশি, তাহলে কপারের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। কপার কোনোদিনই ইলেকট্রন ত্যাগ করবে না, সবসময় কি করবে, জিঙ্কের রেসপেক্টে এ কিন্তু সবসময় ইলেকট্রন গ্রহণ করবে উইথ রেসপেক্ট টু জিঙ্ক। আর জিঙ্ক কিন্তু ইলেকট্রন বর্জন করার কথা, কিন্তু এখানে ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে +2 থেকে 0। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সম্ভব নয়, E0 ভ্যালুগুলো সাপোর্ট করছে না রিঅ্যাকশনটাকে। এটা একটা কনসিকুয়েন্স। ঠিক আছে, এই ভ্যালু দিয়ে এক্সপ্লেন করা যায়। আরেকটা কনসিকুয়েন্স হবে, একটা কোশ্চেন আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, যে যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে তারা কিন্তু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। যে ধাতুগুলো উপরে আছে তারা কিন্তু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। একটা এক্সাম্পল দিই, অ্যাজ ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যেমন Zn প্লাস 2HCl। ঠিক আছে, জিঙ্কের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, দেখি কি হবে, ZnCl2 প্লাস H2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জিঙ্ক হাইড্রোজেনকে কি করছে, প্রতিস্থাপিত করছে, এই যে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিয়েছে। ঠিক আছে, তাহলে জিঙ্ক কিন্তু অ্যাসিড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে অনায়াসে প্রতিস্থাপিত করছে। ঠিক আছে, কে কেন করতে পারছে, যেহেতু জিঙ্ক কি আছে, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের কি আছে, উপরে আছে। উপরে আছে মানে কি, হাইড্রোজেনের E0 ভ্যালু, হাইড্রোজেনের E0 ভ্যালু মানে বিজারণ বিভব হতে 0.00 ভোল্ট, আর জিঙ্কের বিজারণ বিভব হচ্ছে
মাইনাস 0.76 ভোল্ট। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের E0 থেকে জিঙ্কের E0 কি মানটা কম। তাহলে এখানে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কার বেশি? জিঙ্কের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। সেই কারণে জিঙ্ক 0 ছিল, এখানে এখানে +2 হয়ে গেছে। জিঙ্ক ইলেকট্রন বর্জন করে কি হয়েছে? দুটো ইলেকট্রন বর্জন করে Zn2+ হয়েছে। সেখানে হাইড্রোজেন এখানে কত ছিল? +1 ছিল, এখানে হাইড্রোজেন কি হয়ে গেছে? 0 হয়েছে। তাহলে হাইড্রোজেন কি হয়েছে? হাফ H প্লাস E দিয়ে হাফ H2। হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করেছে। এটাও কিন্তু বিভবের মান দিয়ে আমি সাপোর্ট করতে পারছি। ভ্যালু অফ রিডাকশন পোটেনশিয়াল সাপোর্ট করছে এই দুটো রিঅ্যাকশনকে। যেহেতু জিঙ্কের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা হাইড্রোজেনের থেকে কম, ইলেকট্রন বর্জন করেছে, আর হাইড্রোজেনের রিডাকশন পোটেনশিয়ালটা জিঙ্কের থেকে বেশি, হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করেছে। সেই জন্যই জিঙ্ক, শুধু জিঙ্ক নয়, যাদেরই রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু হাইড্রোজেনের থেকে কম, অর্থাৎ যারা উপরে আছে, তারা সবাই অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। কিন্তু নিচের ধাতুগুলোর মান যেহেতু কি পজিটিভ, নিচের ধাতুগুলোর, হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো আছে ওই ধাতুগুলোর মান হাইড্রোজেনের থেকে বেশি। হাইড্রোজেনের যে বিজারণ বিভব তার থেকে এদের মানটা কি বেশি। আর মান বেশি হলে কিন্তু এরা কোনোদিনই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে না। কারণ এদের মান বেশি হওয়ার জন্য এদের সবসময় টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার, আর প্রতিস্থাপিত করতে গেলে ইলেকট্রন কি করতে হবে? বর্জন করতে হবে। হ্যাঁ, যেমন এই রিঅ্যাকশনটা কিন্তু হয় না। Cu + 2HCl অ্যারো দিয়ে CuCl2 + H2, এই রিঅ্যাকশনটা কিন্তু পসিবল নয়। কেন পসিবল নয়? এখানে কপার 0 ছিল, এখানে +2, তাহলে 0 থেকে কি হচ্ছে? +2। তাহলে 0 থেকে +2 মানে কি? জারণ। তার মানে কপার ইলেকট্রন কি করছে? বর্জন করে কপার 2+ এ কনভার্ট হচ্ছে। আর এখানে H টা কি +1, এখানে 0, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে বিজারণ। বিজারণ মানে এখানে হাইড্রোজেন ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে, তাই তো? তাহলে H+ ইলেকট্রন গ্রহণ করে হাফ H2। তাহলে কিন্তু এর E0 কপার 2+ থেকে কপার ভ্যালু হচ্ছে 0.34 +0.34 ভোল্ট, আর হাইড্রোজেনের হাফ H2 থেকে H+, সরি এটা বিজারণ বিভব তো, আগে H+টা হবে, এটা হাফ H পরে হবে, কারণ প্লাস থেকে 0 বিজারণ 0.00 ভোল্ট। তাহলে এখানে মান থেকে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের বিজারণ বিভবের মানটা কম, কপারের থেকে কম, তাহলে এর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রন গ্রহণ করছে হাইড্রোজেন, যেখানে কপারের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, এখানে কপার ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। সেই জন্য কিন্তু কোনোদিনই হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো আছে তারা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না, এই বিজারণ বিভবের জন্য। যেহেতু ওদের বিজারণ বিভবের মানটা হাইড্রোজেন থেকে কি বেশি। ঠিক আছে তো? তাহলে এই সমস্ত কনসিকুয়েন্স গুলো একটু করে নিতে হবে। হ্যাঁ, বিজারণ বিভব দিয়ে যে কনসিকুয়েন্স গুলো আছে, ঠিক আছে, এই হচ্ছে